हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। तो डियर फ्रेंड्स, आज আমরা WBSLST 2025 इंटरव्यू सीरीजটা কি কন্টিনিউ করব। ক্লাস নাম্বার 8 এজ অফ শেক্সপিয়ার। তো ফ্রেন্ডস, অলরেডি আমরা বাকি যে আগের যে পিরিয়ডগুলো করেছি আগের ক্লাসে, তো সেখানে ওল্ড ইংলিশ পিরিয়ড আমাদের কমপ্লিট হয়ে গেছে, মিডল ইংলিশ পিরিয়ডও হয়ে গেছে, আমাদের এলিজাবেথান যে পিরিয়ড সেটাই আমাদের চলছে। এলিজাবেথান পিরিয়ডটাকে তিনটে এজে ভাগ করা হয়, আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতেই। যারা দেখোনি ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো সেখানে আমরা দেখেছিলাম প্রথম যে ফার্স্ট যে এজটা এলিজাবেথান পিরিয়ডের, সেটাকে আমরা প্রি শেক্সপিয়ারিয়ান এজও বলতে পারি অথবা এলিজাবেথান এজও বলতে পারি, কারণ কুইন এলিজাবেথের টাইম পিরিয়ডের মধ্যে সেটা রয়েছে। তারপরে আসছে এজ অফ শেক্সপিয়ার, আর এরপরে আসছে পোস্ট শেক্সপিয়ারিয়ান এজ, যেটাকে আমরা জ্যাকোবিয়ান এরাও বলতে পারি বা জ্যাকোবিয়ান এজ, কারণ কিং জেমস দ্য ফার্স্টের টাইম পিরিয়ডের মধ্যে সেই এজটা আসছে। যদিও এই এজগুলোর ইন্টারমিংলিংও হয়ে যায় একে অপরের সাথে, টাইম পিরিয়ডগুলো খুব কাছাকাছি যেহেতু। তো ফ্রেন্ডস, আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা ইন্টারভিউয়ের জন্য পড়তে হবে, তোমাদের বলেছিলাম, সেই জন্যই আমরা পড়ছি। তো এটা দেখো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপরে ডেডিকেটেড সিরিজ কিন্তু নয়, এটা ইন্টারভিউয়ের জন্য কতটুকু লাগবে আমাদের, সেই জন্য এই সিরিজটা করছি। সেই জন্য যদি আমি কখনো করি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এজ অফ শেক্সপিয়ার, সেটা অনেক বড় হবে, অনেক ডিটেলস তার মধ্যে আসবে। কিন্তু এখানে যে ভিডিওগুলো আমি বানাচ্ছি এটা অত ডিটেলস আমি কিছু বলছি না। এখানে ইন্টারভিউতে বেশিরভাগ কোয়েশ্চেন তোমাদের একটু অবজেক্টিভ টাইপের করবে। যেমন আমাকে কি করা হয়েছিল শেক্সপিয়ার এজ থেকে, আমি বলেছিলাম, তোমাদের জানিয়ে দিয়েছি অলরেডি ভিডিওতে, যে শেক্সপিয়ারের যে সনেটগুলো সেটা কত সালে পাবলিশ হয়েছিল এবং সেই কালেকশনটার নাম কি, শেক্সপিয়ার কতগুলো সনেট লিখেছিলেন। তাহলে দেখতেই পাচ্ছি এগুলো অবজেক্টিভ টাইপের প্রশ্ন করে ইন্টারভিউতে। সেই জন্য এই অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন কি কি আসতে পারে এখান থেকে, সেই অনুযায়ী আমি তোমাদের এখানে করাবো এই ভিডিওতে শেক্সপিয়ারিয়ান এজটা। কিন্তু এর মধ্যে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন তো প্রচুর আসতে পারে এখান থেকে, তার জন্য এই ভিডিওটা কিন্তু হচ্ছে না। দেখো, শেক্সপিয়ারিয়ান এজ যখন আমরা করব, এর আগে আমরা ইউনিভার্সিটি উইটস দেখেছি। ইউনিভার্সিটি উইটসের প্রত্যেকজন যে ক্যান্ডিডেট, সেখানে তুমি মার্লোর কথা বলো, তোমার টমাস কিডের কথা বলো, রবার্ট গ্রিনের কথা বলো, যতজন পিল রয়েছেন, যে ইউনিভার্সিটি উইটস যারা রয়েছেন, তাদের প্রত্যেকের কিন্তু ইনফ্লুয়েন্স ছিল শেক্সপিয়ারের ওপরে, কারণ এরা বিফোর শেক্সপিয়ারের আগে এসেছেন। আচ্ছা, আমাকে শেক্সপিয়ারের কন্টেম্পোরারিদের নামও জিজ্ঞাসা করেছিল। তাহলে এগুলো সব অবজেক্টিভ টাইপের প্রশ্ন করেন তারা, তোমরা বুঝতেই পারছো। তো এই ইনফ্লুয়েন্স যদি এবার আমি একটা একটা করে করাতে যাই, শেক্সপিয়ারিয়ান এজ যদি আমি ডিটেলস করাতে যাই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ডেডিকেটেড ভিডিওতে, তাহলে এই প্রত্যেকের ইনফ্লুয়েন্স কিভাবে ছিল শেক্সপিয়ারের ওপরে সেগুলো আমাকে করাতে হবে। তো সেটা কত বিশাল আকার নেবে তোমরা বুঝতেই পারছো। তো সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু এই ভিডিওটা হচ্ছে না, শুধুমাত্র অবজেক্টিভ প্রশ্ন। তো এখানে তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই খুলবে, সেখানে ডিটেলস পেয়ে যাবে। যেমন ধরো, আমি তোমাদের অ্যালবার্ট বলেছিলাম, এটা MN সিনহার বই। এখানে যদি তোমরা শেক্সপিয়ারিয়ান এজ দেখো, পেজ নাম্বার তোমার এটা 145, এখানে দেখো শুরু হচ্ছে শেক্সপিয়ার চ্যাপ্টার 4 থেকে। তো এখানে দেখো শেক্সপিয়ার্স ইনডেটেডনেস টু হিজ প্রেডিসেসার্স। এবার একে একে আসছে শেক্সপিয়ার্স ইনডেটেডনেস অফ মার্লো, শেক্সপিয়ার্স ইনডেটেডনেস টু টমাস কিড, শেক্সপিয়ার্স ইনডেটেডনেস টু লিলি, শেক্সপিয়ার্স ইনডেটেডনেস টু গ্রিন। প্রত্যেকটা একদম ডিটেলসে করা আছে। তারপরে শেক্সপিয়ারের ট্র্যাজেডি সম্পর্কে তার বর্ণনা, তার বৈশিষ্ট্য ডিটেলসে, তার কমেডি সম্পর্কে, হিস্ট্রি সম্পর্কে, রোমান প্লেস সম্পর্কে। এবার আমি কি এইসব করাবো নাকি এখানে? না, তাহলে তো 10 ঘন্টার ভিডিওতেও শেষ হবে না শেক্সপিয়ারিয়ান এজ। আমি তোমাদের অবজেক্টিভ কিছু তথ্য দেবো এখানে। তার মধ্যে প্রথম তথ্য তোমাদের জানতে হবে শেক্সপিয়ারের লাইফ সম্পর্কে। তোমাদের অবজেক্টিভ কোয়েশ্চেন করতে পারে, তোমাদের বলতে পারে যে আচ্ছা বলুন তো, শেক্সপিয়ারের যে ছবিটা আমরা দেখতে পাই, যে পোর্ট্রেটটা দেখতে পাই, একটাই শেক্সপিয়ারের পোর্ট্রেট, অনেকে দুটো বলে, শেক্সপিয়ারের পোর্ট্রেট রয়েছে এখনও। তো সেই যে পোর্ট্রেটটা আমরা দেখি বেশিরভাগ জায়গাতে শেক্সপিয়ারের, এটা কে এঁকেছিলেন?
আর এটা কি অথেন্টিক? তো এরকম একটা প্রশ্ন করে দিল। তোমাকে বলতে পারে যে শেক্সপিয়ারের যে বার্থ এবং ডেথ সেটা সেম ডেটে হয়েছিল, ইয়ার আলাদা, ডেটটা সেম, সেই ডেটটা কত জিজ্ঞাসা করতে পারে। শেক্সপিয়ারের যে সন্তান কতগুলো ছিল, তার একটি মাত্র পুত্র ছিল আর 2 মেয়ে ছিল, সেই পুত্রটির নাম জিজ্ঞাসা করতে পারে তোমাকে। তো এই ধরনের যে প্রশ্ন আসতে পারে, মানে তোমার অবজেক্টিভ কোয়েশ্চেন যদি তোমাকে করে শেক্সপিয়ারের থেকে, তাহলে কিন্তু সেইগুলোর জন্য আমি এখানে তোমাদের ডেটাটা দিয়ে দিচ্ছি। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, অবশ্যই নোট করে নেবে। তো প্রথম আমরা দেখব শেক্সপিয়ারের বায়োগ্রাফি। ডিয়ার ফ্রেন্ডস, শেক্সপিয়ারকে নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি রয়েছে। বিশেষ করে শেক্সপিয়ারের যে ড্রামাগুলো আদৌ শেক্সপিয়ারেরই কিনা সেটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি রয়েছে। দেখো, শেক্সপিয়ারের স্পেলিংটা একবার দেখে নাও। আমি শুনছিলাম অনেকে বলছিল দাদা ইন্টারভিউ নাকি যখন কারোর নাম জিজ্ঞাসা করছিল সেটা পুরো নামটা বলার পর আবার তার স্পেলিংটাও জিজ্ঞাসা করে। শেক্সপিয়ার স্পেলিং দেখো SHAKESPEARE, তোমরা সবাই জানো। কিন্তু এটা জানো কি, খুব আশ্চর্য হয়ে যাবে শুনলে তোমরা, শেক্সপিয়ারের 6টা অটোগ্রাফ পাওয়া গেছে এখনো পর্যন্ত, অরিজিনাল সিগনেচার শেক্সপিয়ারের নিজের হাতে করা। তো সেই 6টা যে সিগনেচারে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন, উনি কোনোটাতেই এই স্পেলিংটা নেই, যেটা এখন আমরা বর্তমানে শেক্সপিয়ার নামের স্পেলিংটা লিখি। খুব মানে আশ্চর্য ব্যাপার একটা। শেক্সপিয়ার কোথাও এইজ লেখেননি, কোথাও এখানে এই যে ইটা আছে ধরো এটা দেয়নি, বা এটা এখানে নেই কোথাও, ঠিক আছে। তো উইলিয়াম বানানটা উনি অনেক জায়গায় আলাদা আলাদা লিখেছেন, সব জায়গায় উইলিয়াম লেখেননি। তো এইটা নিয়েও কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে যে নামের স্পেলিংটাও ইনি ঠিক করে লিখতে পারেননি, কোনো জায়গায় আলাদা আলাদা রকম হয়েছে, এই স্পেলিং কোথাও নেই। সেই ব্যক্তি কি এই 37 বা 38 প্লেজ রচনা করেছিলেন? তো যাই হোক, কন্ট্রোভার্সি তো লিটারেচারের জগতে থাকেই। তো এটা কিন্তু একটা সত্য ঘটনা, এটা অথেন্টিক একটা ব্যাপার যে 6টা সিগনেচারে কোনোটায় কিন্তু এই বানানটা নেই। বেশ, যাই হোক, চলো কন্ট্রোভার্সির মধ্যে আমরা যাব না, আমরা চলে যাব প্রথমে শেক্সপিয়ারের বায়োগ্রাফি নিয়ে। আমরা কিছু বিষয় জানি, শেক্সপিয়ারের পিতার নাম, তার মায়ের নাম, কোথায় জন্ম হয়েছিল, এই সব বিষয়গুলো আগে আমরা একটু লিখে নিই। তো আমি আগে লিখে দিচ্ছি, সময় নষ্ট করব না। তোমরা কিন্তু স্ক্রিনশট নেবে বা সাথে সাথে নোট করে নাও, কারণ শেক্সপিয়ার খুব ইম্পর্টেন্ট তোমাদের ইন্টারভিউর জন্য। তো চলো শুরু করা যায়। ডিয়ার ফ্রেন্ডস, শেক্সপিয়ারের যে এজটা, তার যে স্প্যানটা, এটা এক একটা বইয়ে এক এক রকম দেখতে পাবে তুমি। অ্যাকচুয়ালি এলিজাবেথান এজটা কি, যেহেতু শেক্সপিয়ারিয়ান এজ বলা হয়, সেই জন্য এলিজাবেথান এজের যে টাইম স্প্যানটা সেটাই শেক্সপিয়ারিয়ান এজেরও ধরা হয়। কিন্তু আমার মতে কি, তোমরা অনেক বইয়ে দেখবে এটা শেক্সপিয়ারের যে লাইফ স্প্যান সেটাকেই শেক্সপিয়ারিয়ান এজের লাইফ স্প্যান বলা হচ্ছে, অর্থাৎ 1564 থেকে 1616, এটা কি বলা হয় শেক্সপিয়ারিয়ান এজ। আবার অনেক জায়গায় তুমি 1625 পর্যন্ত দেখতে পাবে, কিং জেমসের যে রাজত্বকাল সেই পর্যন্ত। কিন্তু আমার মতে এটা শেক্সপিয়ারের যে রচনাটাকেই যেহেতু আমরা শেক্সপিয়ারিয়ান এজ বলি, যে টাইম পিরিয়ডটাই শেক্সপিয়ার লেখালেখি করছেন, টোটাল উনি 24 বছর লেখালেখি করেছিলেন। তো যাই হোক, শুরুর টাইমটা আমরা জানতে পারি না এক্স্যাক্টলি, কিন্তু শেষ হচ্ছে ওনার মৃত্যু হচ্ছে 1616। তো এই 1580 বা 1590 থেকে 1616, এই যে টাইম পিরিয়ডটা, এটা কি আমরা শেক্সপিয়ারিয়ান এজ বলছি। তো প্রথমে আমরা দেখে নিই শেক্সপিয়ারের জন্ম, বর্ন। তো এই সালটা খুব ইম্পর্টেন্ট, তো এটা প্রত্যেকে অবশ্যই মুখস্থ রাখবে। শেক্সপিয়ারের জন্মের যে সাল, 23 এপ্রিল 1564। শেক্সপিয়ারের মৃত্যুও কিন্তু এই সেম ডেটে, অর্থাৎ 23 এপ্রিল। সালটা হবে 1616, অর্থাৎ 16 কলা পূর্ণ করে মারা গিয়েছিলেন শেক্সপিয়ার। 1616-তে মারা যান, কিন্তু ডেটটা সেম, 23 এপ্রিল। এরপরে দেখো, যে গ্রামে জন্ম হয় ওনার, সেটার নাম হচ্ছে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। ঠিক আছে, যেহেতু অ্যাভানে জন্ম হয়েছিল ওই জন্য শেক্সপিয়ারকে বলা হয় দ্য বার্ড অফ অ্যাভন। BIRD নয়, BARD, বার্ড মানে চারণ কবি, অ্যাভনের কবি বলা হয় ওনাকে। স্ট্র্যাটফোর্ড অন অ্যাভনে জন্ম হয়েছিল, ওয়ারউইকশায়ার, ইংল্যান্ডের। ওকে, ব্যাপটাইজড
তো তোমরা জানো যে খ্রিস্টান শিশু যারা হয় তাদের জন্মের 3 দিনের মাথায় তাদের ব্যাপটিজম করানো হয়, অর্থাৎ বাপতিস্মও দেয়া হয়। তো শেক্সপিয়ারের যে তার জন্ম সম্পর্কে যে ডকুমেন্টস পাওয়া গেছে, সেটা কবে জন্ম হয়েছে তার বার্থ সার্টিফিকেট তো পাওয়া যায়নি। তাহলে কি পাওয়া গেছে যে এদের যখন ব্যাপটিজম করানো হয়, চার্চের যে রেজিস্টারটা থাকে, সেই যে রেকর্ডটা, যে অমুক শিশু তার নাম অমুক, তার ব্যাপটিজম হলো এত তারিখে, সেই রেজিস্টারটা পাওয়া গেছে। সেখানে তারিখটা 26 এপ্রিল 1564, 1564, 26 এপ্রিলে উইলিয়াম শেক্সপিয়ারের ব্যাপটিজম হয়েছিল। সেইখান থেকে আমরা ইনফার করতে পারছি তাহলে ওনার জন্ম হচ্ছে 23 এপ্রিল। ক্লিয়ার বিষয়টা? এবারে কোথায় হয়েছিল? এটা প্যারিস চার্চে হয়েছিল, ওনাদের গ্রামের দিয়ে, এটা স্ট্র্যাটফোর্ডে। ওনার বাবার নাম হচ্ছে জন শেক্সপিয়ার। কি নাম? জন শেক্সপিয়ার। এনার নাম হচ্ছে উইলিয়াম, ওনার বাবার নাম হচ্ছে জন। তো ইংরেজদের ক্ষেত্রে কি হয়, আগে নামটা আসে, তারপর হচ্ছে সারনেমটা, ঠিক আমাদেরই মতন আর কি। এরপরে দেখো এনার বাবা কি ছিলেন? ইনি একজন ট্রেডসম্যান ছিলেন। ট্রেডসম্যান হওয়ার সাথে সাথে ইনি নানান রকমের কাজে নিযুক্ত ছিলেন। উনি কখনো বুচারের কাজ করেছেন, কখনো গ্লোভারের কাজ করেছেন, কখনো আবার ফার্মারের কাজও উনি করেছেন। ওনার মায়ের নাম হচ্ছে মেরি আর্ডেন। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা শেক্সপিয়ার থেকে মনে রাখবে, বলা যায় না কোনটা কখন জিজ্ঞাসা করে নেবে। তো এবার হচ্ছে স্কুলিং। শেক্সপিয়ারের স্কুলিং সম্পর্কে যতটুকু ধারণা করা হয়, এর কোনো রেকর্ড নেই। এনার সমসাময়িক যে সমস্ত মহান ব্যক্তিরা ছিলেন, যারা মানে তোমার স্কলাররা ছিলেন, যেমন বেন জনসনের মতন স্কলার, তাদের তো রেকর্ড পাওয়া যায়, কিন্তু শেক্সপিয়ারের কোনো রেকর্ড পাওয়া যায় না স্কুলিংয়ের। আন্দাজ করা হয় যে সেই সময়কার কোনো লোকাল গ্রামার স্কুলে হয়তো শেক্সপিয়ার পড়াশোনা করেছিলেন। এটার সম্পর্কে বেন জনসন জানিয়েছেন আমাদের। ওনার একটা কোট আছে, সেটা উনি বলেছিলেন যে শেক্সপিয়ার নিউ স্মল ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক। তিনি কম ল্যাটিন জানতেন এবং কম গ্রিক জানতেন, মানে অল্প মাত্রায়, মানে খুব একটা বেশি উচ্চশিক্ষিত ছিলেন না শেক্সপিয়ার। যাই হোক, ম্যারেজ, ওনার বিয়ে দেখো 18 বছর বয়সে হয়ে যায়, 18 ইয়ার্স শেক্সপিয়ারের বয়স। ওনার স্ত্রী ওনার থেকে 8 বছরের বয়সে বড় ছিলেন, 26 বছর তার বয়স ছিল। তার নাম হচ্ছে অ্যান হ্যাথওয়ে। অ্যানি উচ্চারণও করে অনেকে অ্যানি হ্যাথওয়ে বা অ্যান হ্যাথওয়ে। এই যে নামটা হ্যাথওয়ে, এটা একটা পান হিসেবে ব্যবহার করে শেক্সপিয়ার কিন্তু এনার উল্লেখ করে দিয়েছেন তার একটা সনেটে, সনেট নাম্বার 145-এ কিন্তু শেক্সপিয়ার এটা একটা মানে উল্লেখ করেছেন ওনার স্ত্রীর নামটা একটা পান হিসেবে। তোমরা একবার পড়ে নিতে পারো সেটা। যাই হোক, চিলড্রেন দেখো, ওনার 2টি মেয়ে আর 1টি ছেলে ছিল। 2টি মেয়ের নাম সুসানা এবং জুডিথ, আর একটি মাত্র ওনার পুত্র সন্তান হয়েছিল, খুব অল্প বয়সে, মাত্র 11 বছর বয়সে মারা যায়। তার নাম হচ্ছে হ্যামনেট। অনেকে বলে এনার নাম থেকেই উনি নামকরণ হ্যামলেট করেছিলেন, ওনার যে ড্রামা সেটার। যাই হোক, তাহলে এই নামটা মনে রাখবে, ওনার পুত্রের নাম ছিল হ্যামনেট। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা দেখব এই যে ওনার বিয়ে, এটা হচ্ছে 1582। এরপর যদি আমরা চলে আসি 1584-তে, এই 1584 থেকে 1992, এই যে সময়কালটা 8 ইয়ার্স, এটা হচ্ছে একটা ডার্ক এজ শেক্সপিয়ারের লাইফ সম্পর্কে। আমরা কিছুই জানতে পারি না যে এই সময় শেক্সপিয়ার ছিলেন কোথায়। অনেকে বলে লন্ডনেই ছিলেন, কিন্তু জানা যায় না ওনার সম্পর্কে কিছু, কোথাও উল্লেখ আসে না শেক্সপিয়ার নামের, উইলিয়াম শেক্সপিয়ার বলে কোনো ব্যক্তির। তো 1584-তে উনি কিন্তু স্ট্র্যাটফোর্ড থেকে চলে যান। অনেকে বলে যে শেক্সপিয়ার পালিয়ে গিয়েছিলেন ভয়েতে। তার কারণ হচ্ছে যে লোকাল একটা এস্টেট ছিল, সেই এস্টেটে উনি কি করে ফেলেছিলেন, একবার পোচিং করে ফেলেছিলেন। তো সেই জন্য অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয়েতে শেক্সপিয়ার নাকি পালিয়েছিলেন সেখান থেকে, এরকম কথিত আছে। ক্রিটিকরা এসব মানে ইনভেন্ট করেছে বিষয়গুলো। যাই হোক, তো 1584-তে উনি স্ট্র্যাটফোর্ড থেকে পালিয়ে যান এবং ওনার আবার উল্লেখ পাওয়া যাচ্ছে 1592-এ রিঅ্যাপিয়ার্স অ্যাজ এ থিয়েটার অ্যাক্টার ইন লন্ডন। যখন থিয়েটার হতো লন্ডনে, বিভিন্ন কোম্পানি ছিল তোমরা জানো, গ্লোব থিয়েটার, তারপরে ব্ল্যাক ফ্রিয়ার্স থিয়েটার, কিংসম্যান হচ্ছে তোমার কোম্পানি, ঠিক আছে, তো ব্ল্যাক সোয়ান, অনেক ধরনের যে সোয়ান যে সমস্ত থিয়েটারগুলো ছিল। তো সেখানে কি হতো, ওই প্যারোল থাকতো একটা,
প্যারোল হচ্ছে তোমার ওই যে লিস্টটা, যে কোন কোন অ্যাক্টার কোন ভূমিকায় অভিনয় করছে, কারা কারা রয়েছে সেখানে, সেই যে থিয়েটারের যে থিয়েটার কোম্পানি তাদের যে প্যারোল, সেখানে কিন্তু এই উইলিয়াম শেক্সপিয়ারের নাম পাওয়া যায় 1592 নাগাদ, বা এর 2-1 বছর আগেও হতে পারে। শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারকে পাওয়া যাচ্ছে এনার নামটা সেখানে অ্যাজ অ্যান অ্যাক্টার, থিয়েটার অ্যাক্টার। শেক্সপিয়ার কিন্তু নিজেই তখন অলরেডি বেশ কয়েকটা ড্রামা লিখে ফেলেছেন এবং শেক্সপিয়ার নিজের ড্রামাতেই অভিনয়ও করেছেন, যেটা জানা যায়। যেমন হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, তোমরা জানো এই কমেডিটা সকলেই পরিচিত। অ্যাজ ইউ লাইক ইটের যে অ্যাডাম ক্যারেক্টারটা রয়েছে, সেই অ্যাডাম ক্যারেক্টারে শেক্সপিয়ার স্বয়ং অভিনয় করেছিলেন। হ্যামলেটের যে গোস্ট ক্যারেক্টার রয়েছে, সেই গোস্ট ক্যারেক্টারে স্বয়ং শেক্সপিয়ার অভিনয় করেছিলেন। তাহলে নিজেও কিন্তু অভিনয় করছেন উনি ওনার ড্রামাতে। তো এই সময় উইলিয়াম শেক্সপিয়ারের আমরা উল্লেখ পাচ্ছি, জানতে পারছি যে এই ব্যক্তি নিজে ড্রামা লেখেন এবং নিজে অভিনয়ও করেন। এবার দেখো, আমরা লেখেন বললে ভুল হবে, কারণ শেক্সপিয়ার সম্পর্কে যতটা জানা যায় যে শেক্সপিয়ার তার কোনো ড্রামাই রিটেন লেখেননি, মানে কোনো রকমের ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়নি শেক্সপিয়ারের হাতের লেখা। যদিও অন্যান্য ডকুমেন্টস থেকে শেক্সপিয়ারের তোমার অটোগ্রাফ পাওয়া গেছে 6টা, কিন্তু তার নিজস্ব ড্রামার কোনো ড্রাফট বা কোনো ম্যানুস্ক্রিপ্ট শেক্সপিয়ারের লেখা আজ পর্যন্ত পাওয়া যায়নি। সেই জন্য ধরা হয় যে শেক্সপিয়ার নিজে সময় পাননি, অত গুরুত্বও দেননি যে আমাকে লিখতে হবে এগুলো নিজের যে ড্রামাগুলো। উনি ড্রামা রচনা করে গেছেন, কম্পোজ করে গেছেন, লেখা হয়েছে পরে ওনার মৃত্যুর পর। যদিও শেক্সপিয়ারের যখন উনি জীবিত ছিলেন সেই সময়ই কোয়ার্টো ফরম্যাটে কিন্তু ওনার ড্রামাগুলো কিছু কিছু, সব ড্রামা নয়, এখানে একটু তোমার দ্বিমত থাকে, কেউ বলে 18টা, কেউ বলে 17টা, কেউ বলে 19টা পাবলিশ হয়েছিল। শেক্সপিয়ারের জীবিত থাকাকালীন তার কয়েকটা ড্রামা, 16টা তো অবশ্যই, কোয়ার্টো ফরম্যাটে কিন্তু পাবলিশ হয়েছিল। এবার এই কোয়ার্টো ফরম্যাট আর ফোলিও ফরম্যাট, যেটা অথেন্টিক প্রথম পাবলিকেশন শেক্সপিয়ারের সমস্ত ড্রামার কালেকশনের, সেটা তোমরা সকলেই জানো, সেটাকে ফার্স্ট ফোলিও বলা হয়। টোটাল 4টে ফোলিও ছিল। ফোলিও হচ্ছে অ্যাকচুয়ালি 4টে ফোলিও, মানে ওই প্রথম ফোলিওর আরও 3টে এডিশন। 1623 সালে প্রথম বেরিয়েছিল এই যে ফোলিওটা, ফার্স্ট ফোলিও। 36টা ড্রামা শেক্সপিয়ারের সেই ফোলিওতে প্রথম পাবলিশ হয়। ক্লিয়ার বিষয়টা? তোমরা একটা বই ধরতে পারো, ফার্স্ট ফোলিও হচ্ছে একটা বুক, বেশ বড় সাইজের একটা বই। কারণ ফোলিও মানে হচ্ছে একটা যে সিট, কাগজ যে সিট, সেই সিটটাকে কি করা হতো, দুটো ভাঁজ করা হতো। দুটো ভাঁজ করলে কি হতো, 4টে পেজ হয়ে যেত। সিট একটা, পেজ হচ্ছে 4টে। যেমন আমরা এখন একটা সিট দেখি, তো সেই সিটটার উপরের পিঠ আর নিচের পিঠ যদি দুদিকেই লেখা হয় তাহলে 2টো পেজ হচ্ছে। তেমন একটা সিটকে দুটো ভাঁজ করে 4খানা কি করা হতো, পেজ বানানো হতো। এইটাকে বলা হয় ফোলিও। আর যদি একটা সিটকে দুবার আমরা ভাঁজ করি তাহলে কি হয়ে যাবে, যদি 4বার করি আমরা তাহলে 8খানা পেজ হয়ে যাবে একটা সিট থেকে। এরকম যদি করা হয় এটাকে বলা হয় কোয়ার্টো। কোয়ার্টো হচ্ছে 4, তাহলে 4বার ভাঁজ করলে 8টা পেজ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে বইটা আকারে। এইটাকে বলা হতো কোয়ার্টো। প্রথম শেক্সপিয়ারের জীবৎকালেই কিন্তু ওনার বেশ কয়েকটা ড্রামা কোয়ার্টো আকারে পাবলিশ হয়েছিল। দেখো, কোয়ার্টো পাবলিশ হচ্ছে মানে প্রিন্টিং প্রেস থেকে বেরোচ্ছে, হাতে লেখা নয় সেগুলো। কিন্তু শেক্সপিয়ার স্বয়ং করেননি এগুলো, তার কো অ্যাক্টার্সরা করতেন এগুলো। শেক্সপিয়ারের সাথে আরও যারা অভিনয় করতেন তারা এগুলো বিভিন্ন সময় বার করেছেন। আর শেক্সপিয়ারের নাম দিয়ে ওই যে 36টা ড্রামা একত্রিত রূপে একটা কালেকশন ফার্স্ট ফোলিও প্রথম পাবলিশ করেছিলেন তারই 2জন কো অ্যাক্টার, তারই 2জন বন্ধু। তাদের নামও আমি সব দেবো। আর ফোলিও খুব ইম্পর্টেন্ট, তোমাদের ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে এই কোয়ার্টো আর ফোলিও সম্পর্কে। তাহলে তুমি যখন ফার্স্ট ফোলিও বলবে, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এই ফোলিও জিনিসটা কি, ফোলিও আর কোয়ার্টোর মধ্যে তফাৎ কি, এটা তোমরা বলতে পারবে। এবার আমি ডিটেলসে যাচ্ছি না। দেখো, এই কোয়ার্টোর আবার ব্যাড কোয়ার্টো, গুড কোয়ার্টো, এসবের ভাগ আছে। এগুলো কি, কেন এরকম নাম দেওয়া হয়, কতটা অথেন্টিক এগুলো, এসব অনেক সময় লেগে যাবে বলতে, তো এসব বলছি না আমি। এরপরে আমরা দেখো কি লেখা আছে নেক্সট। 1992 এর পরে আরও কি হচ্ছে, এরপরে আমরা এগিয়ে যাচ্ছি। বিকেম শেয়ার হোল্ডার অব দ্য গ্লোব থিয়েটার অ্যান্ড দ্য ব্ল্যাক ফ্রিয়ার্স। শেক্সপিয়ারের মানে উনি এতটাই বিখ্যাত হয়ে গিয়েছিলেন এরপরে যে
উনি দুটো থিয়েটারে কিন্তু শেয়ার হোল্ডার হয়ে গিয়েছিলেন নিজে, একজন অ্যাক্টর থেকে শেয়ার হোল্ডার, গ্লোব থিয়েটার এবং ব্ল্যাক ফ্রিয়ার্স থিয়েটার। আমরা দেখলাম যে ব্যক্তির সম্পর্কে বেন জনসনের মতন ব্যক্তি বলছেন যে শেক্সপিয়ার নিউ স্মল ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক, যে ব্যক্তির সম্পর্কে একজন বিখ্যাত ইউনিভার্সিটি উইটস রবার্ট গ্রিন তিনি বলেছেন যে একজন শেক্সপিয়ার হচ্ছে একটা আপস্টার্ট ক্রো, শেক্সপিয়ার নাম উল্লেখ করেনি যদিও, কিন্তু ওনাকে বোঝানো হচ্ছে ক্লিয়ার এটা, যে ইনি হচ্ছেন একজন আপস্টার্ট ক্রো বিউটিফাইড বাই আওয়ার ফেদার্স, আমাদের পালক লাগিয়ে সে নিজে বিখ্যাত হয়ে গেছে, একটা আপস্টার্ট ক্রো, একটা ভুঁইফোড়া একজন ব্যক্তি। তো এই নিয়ে অনেক কিছু ক্রিটিসিজম রয়েছে যে ইউনিভার্সিটি উইটসদের কতটা প্রভাব ছিল শেক্সপিয়ারের ওপর। আমি তোমাদের আগেই বললাম এত ডিসক্রিপটিভ হয়ে আমি বলবো না তোমাদের। তো যাই হোক, এইরকম একজন ব্যক্তি হঠাৎ করে এতটা ফেমাস হয়ে যায় এবং এত টাকার মালিকও হয়ে যান উনি, যে দুটো থিয়েটারের সেই সময়কার বিখ্যাত থিয়েটার গ্লোব থিয়েটারের মতো থিয়েটারের কিন্তু উনি শেয়ার হোল্ডার পর্যন্ত হয়ে যান। এবং এরপরে শেক্সপিয়ার কি করছেন দেখো, রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছেন এবং উনি ওনার গ্রামে চলে যাচ্ছেন, সবথেকে বড় সেখানে যে একটা বিল্ডিং, একটা হাউস, সেটা কিনে নিচ্ছেন উনি, আগেই কিনে নিয়েছিলেন কয়েক বছর আগে, তারপরে উনি সেখানেই চলে যান, পার্মানেন্টলি সেখানেই থাকেন, গিয়ে লন্ডন ত্যাগ করেন। তো চলো সেগুলো আমি একটু লিখে দিই তোমাদের, সেগুলো তোমরা নোট করে নাও। ডিয়ার ফ্রেন্ডস, আর বেশি কিছু আমি বলবো না এখানে ওনার জীবনী সম্পর্কে। দেখো 1610-এ কি হচ্ছে, উনি লন্ডন ত্যাগ করছেন, যেটা বললাম তোমাদের, অ্যান্ড বট এ হাউস নিউ প্লেস অ্যাট স্ট্র্যাটফোর্ড। যদিও উনি এই বাড়িটা অনেক আগেই কিনেছিলেন, 1595-এ উনি কিনেছিলেন এটা, কিন্তু 1610-এ উনি লন্ডন থেকে চলে যাচ্ছেন এবং এই নিউ প্লেস যে বাড়িটা, সেখানে গিয়ে উনি পার্মানেন্টলি থাকতে শুরু করছেন। কোথায় এটা? স্ট্র্যাটফোর্ডে। 1613 এই সালটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময়ে শেক্সপিয়ার তার যে থিয়েটারের সাথে সম্পূর্ণ তার কানেকশান লস্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে হেনরি দ্য এইথ, এই যে প্লেটা শেক্সপিয়ারের, এটার পারফরমেন্স হচ্ছিল গ্লোব থিয়েটারে, সেখানে আগুন লেগে যায়। এরপর থেকে এই হেনরি দ্য এইথকে অনেকে বলে শেক্সপিয়ারের লাস্ট প্লে, যদিও আমরা আরও একটা প্লের নাম একটু পরেই লিখবো, সেটাকেও লাস্ট প্লে বলা হয়। তো এটা কিন্তু পার্শিয়াল, শেক্সপিয়ার এটা শেষ করতে পারেননি, কিছুটা লিখেছিলেন, ফ্লেচার আবার এটাকে শেষ করেছিলেন। আরও এরকম কিছু ড্রামা রয়েছে শেক্সপিয়ারের, যেগুলো শেক্সপিয়ার সিঙ্গেল হ্যান্ডেড লেখেননি, ওনার সঙ্গে ফ্লেচারও হাত দিয়েছিলেন, ফ্লেচারের অটোগ্রাফও রয়েছে সেই ড্রামাতে। ওকে, তো এই হেনরি দ্য এইথের পারফরমেন্স হচ্ছিল গ্লোব থিয়েটারে, সেখানে আগুন লেগে যায়। তো 1613-তে শেক্সপিয়ার লস্ট হিজ কানেকশন উইথ দ্য থিয়েটার কোম্পানি। আর ওনার মৃত্যু তো তোমরা জানো, 1616, আগেই বললাম, 23 এপ্রিল, সেম ডেট আমরা দেখতে পাচ্ছি, 23 এপ্রিল 1616-তে ওনার মৃত্যু। তো ছোট করে এই কটা পয়েন্ট তোমরা মনে রাখবে, ওনার জীবনী সম্পর্কে আর বেশি কিছু আমাদের জানার প্রয়োজন নেই। তো চলো একবার সাথে সাথে বলে নেওয়া যাক। তো আমরা কি দেখতে পেলাম ফ্রেন্ডস, একবার রিভাইজ করে নিই। শেক্সপিয়ারের জন্ম হচ্ছে 23 এপ্রিল 1564, আমরা পেয়ে গেছি। কোন জায়গায় যদি প্রশ্ন করে, স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। শেক্সপিয়ারকে কেন বার্ড অফ অ্যাভন বলা হয় সেটা বললাম, কারণ অ্যাভনে জন্ম হয়েছে। কোথায় এটা? ওয়ারউইকশায়ার, ইংল্যান্ডে। ব্যাপটিজম হচ্ছে 26 এপ্রিল 1564, প্যারিস চার্চ, স্ট্র্যাটফোর্ডে। ওনার বাবার নাম হচ্ছে জন শেক্সপিয়ার, উনি একজন ট্রেডসম্যান ছিলেন, বুচার ছিলেন, একজন গ্লোভার ছিলেন, একজন ফার্মার ছিলেন। ওনার মা হচ্ছে মেরি আর্ডেন। শেক্সপিয়ারের স্কুলিং লোকাল একটা গ্রামার স্কুলে হয়েছিল। শেক্সপিয়ার নিউ স্মল ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক, এটা কে বলেছিলেন? এটা বেন জনসন বলেছিলেন। শেক্সপিয়ারের ম্যারেজ হচ্ছে অ্যান হ্যাথওয়ের সাথে। শেক্সপিয়ারের বয়স তখন 18, অ্যান হ্যাথওয়ে 26। আর হচ্ছে তোমার শটেরি, ইংল্যান্ড, এই গ্রামে, পাশের গ্রামেতেই এনার বাড়ি ছিল এই অ্যান হ্যাথওয়ের। 1582-তে হয়েছিল। চিলড্রেন হচ্ছে তার 2 মেয়ে, সুসানা, জুডিথ। একটি মাত্র ছেলে ছিল হ্যামনেট, যার নাম। 1584-তে শেক্সপিয়ার পোচিংয়ের দায়েতে উনি পালিয়ে যান। একটা তোমার কোথায় চলে যান? অনেকে বলে লন্ডনেই চলে গিয়েছিলেন, সেখানেই ছিলেন। তো এরপরে আমরা দীর্ঘ 8 বছর শেক্সপিয়ারের কোনো উল্লেখ পাই না নামের। তারপরে 1592-এ আমরা দেখি যে থিয়েটারের যে তোমার প্যারোল, সেখানে শেক্সপিয়ারের নামের উল্লেখ আসছে, উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজ এ থিয়েটার অ্যাক্টর। এরপরে আমি তোমাদের বললাম যে উনি গ্লোব থিয়েটার এবং ব্ল্যাক ফ্রিয়ার্স, এই যে থিয়েটার দুটোই শেয়ার হোল্ডার হয়েছিলেন।
অ্যাজ ইউ লাইক ইটে অ্যাডামের ভূমিকায় অভিনয় করেছেন, উনি হ্যামলেটে তোমার গোস্টের ভূমিকায় অভিনয় করেছেন। 1610-এ উনি পার্মানেন্টলি চলে যাচ্ছেন তার গ্রামেতে, স্ট্র্যাটফোর্ডে ফিরে যাচ্ছেন, সেখানে একটা বাড়ি কিনছেন, নিউ প্লেস, এবং সেখানেই পার্মানেন্টলি সেটেল হয়ে যাচ্ছেন। 1613-তে ওনার সঙ্গে যে থিয়েটারের কানেকশান লস্ট হয়ে যাচ্ছে, কারণ গ্লোব থিয়েটারে আগুন লাগে এই সময়, হেনরি দ্য এইথ অভিনীত হচ্ছিল, মানে অনুষ্ঠিত হচ্ছিল যখন। আর হেনরি দ্য এইথ এটা ফ্লেচার শেষ করেছিলেন, শেক্সপিয়ার কিছুটা লিখেছিলেন। চলো এরপরে আরও কিছু পয়েন্ট আমি তোমাদের বলে দিই, সেগুলো নোট করে নাও, এখান থেকেও কোয়েশ্চেন করতে পারে। ডিয়ার ফ্রেন্ডস, কিছু তথ্য দেখে নাও। ফার্স্ট প্লে, শেক্সপিয়ারের লেখা প্রথম প্লে হচ্ছে হেনরি দ্য সিক্সথ। লাস্ট প্লে দ্য টু নোবেল কিনসমেন, এটাও হতে পারে, হেনরি দ্য এইথও হতে পারে, দুটোর মধ্যে যেটা যে কোনো একটা। লংগেস্ট প্লে হচ্ছে হ্যামলেট, আর শর্টেস্ট প্লে হচ্ছে দ্য কমেডি অফ এরার্স। টোটাল প্লে শেক্সপিয়ারের কটা রয়েছে এটা নিয়েও মতবিরোধ রয়েছে, কেউ 37 ধরে, কেউ 38 ধরে, ঠিক আছে, 37 অথবা 38। কিন্তু প্রথম যেটা পাবলিশ হয়েছিল ফার্স্ট ফোলিও, যার কথা আমি তোমাদের বললাম, 1623-এ পাবলিশ হয়। শেক্সপিয়ারেরই বন্ধু, তারই কো অ্যাক্টর দুজন ছিলেন, জন হেমিঞ্জ আর হেনরি কন্ডেল, এরা দুজনে পাবলিশ করেছিল এই ফার্স্ট ফোলিও। এখানে কিন্তু প্লে ছিল 36টা প্লে ছিল, 3টে ভাগে সেগুলোকে ভাগ করা ছিল, কমেডি, ট্র্যাজেডি আর হিস্ট্রি। এর কথা আমি বলছি একটু পরে তোমাদের, এই ভাগ নিয়ে শেক্সপিয়ারের প্লের, এটাও ইম্পর্টেন্ট। এর আরও 3টে এডিশন বেরিয়েছিল, F2 মানে সেকেন্ড ফোলিও যেটা 1632, F3 1663 আর F4 1685। এগুলো না মনে রাখলেও হবে, পরের এডিশনগুলো তোমরা এই ফার্স্ট ফোলিওটা অবশ্যই 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 এটা মুখস্থ করবে, এটা খুব ইম্পর্টেন্ট। কে করেছিল এই নামটাও মনে রাখবে, জন হেমিঞ্জ আর হেনরি কন্ডেল। 36টা প্লে ছিল টোটাল এই তোমার বইটাতে, এই পাবলিকেশনটাতে। ওকে, চলো নেক্সট আর কিছু তথ্য এখানে আমাদের জানতে হবে, তারপরে আমরা শেক্সপিয়ারের পোয়েট্রি নিয়েও কিছু কথা বলে দিচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা দেখি ক্লাসিফিকেশন অফ শেক্সপিয়ার্স প্লেজ। যদি তোমাকে বলে যে শেক্সপিয়ারের যে প্লেগুলো রয়েছে টোটাল 37টা প্লে, এগুলোকে কতগুলো ভাগে ভাগ করা হয়, তো ফার্স্ট ফোলিও যেটা পাবলিশ হয়েছিল 1623-এ, সেখানে 3 ভাগে ভাগ করেছিলেন এই তোমার কন্ডেল এবং হেমিঞ্জ, কমেডিজ, ট্র্যাজেডিজ আর হিস্ট্রিজ। কিন্তু মডার্ন ক্রিটিক্সরা 7টা ভাগে ভাগ করেন শেক্সপিয়ারের এই সমস্ত প্লেগুলোকে। আমি নামগুলো বলে দিচ্ছি আর একটা করে এক্সাম্পল বলছি। প্রথম হচ্ছে দ্য আর্লি কমেডিজ, একদম শেক্সপিয়ারের প্রথম দিকের যে কমেডিগুলো ছিল, প্রথম দিকে উনি কমেডি লিখতেন ফার্স্ট টাইম, তো তার মধ্যে পড়ছে দ্য কমেডি অফ এরার্স। ওকে, একটা করে তোমরা মনে রাখবে প্রত্যেকটা থেকে। সেকেন্ড হচ্ছে দ্য ইংলিশ হিস্ট্রিজ, হেনরি দ্য ফিফথ। 2 রকমের হিস্ট্রি শেক্সপিয়ার লিখেছেন, একটা হচ্ছে ইংলিশ হিস্ট্রিজ আর একটা হচ্ছে রোমান হিস্ট্রিজ, যেটাকে রোমান প্লে লিখেছে এখানে, জুলিয়াস সিজার, এটা হচ্ছে রোমান হিস্ট্রি, আর ইংলিশ হিস্ট্রি হচ্ছে হেনরি দ্য ফিফথ। এই দুটো মনে রাখবে। 3 নম্বর হচ্ছে দ্য ম্যাচিওর কমেডিজ, ম্যাচিওর কমেডিজের মধ্যে অ্যাজ ইউ লাইক ইট মনে রাখবে তোমরা। দ্য ডার্ক কমেডিজ, এটা খুব ইম্পর্টেন্ট, এর এক্সাম্পল চাইতে পারে যে আচ্ছা শেক্সপিয়ারের লেখা একটা ডার্ক কমেডির নাম বলো, বা একে সোবার প্লেজও বলা হয়, এটা মনে রাখবে, মেজার ফর মেজার, এটা একটা এক্সাম্পল। এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা যার জন্য শেক্সপিয়ার এত পরিচিত, এত বিখ্যাত, সেটা হচ্ছে ট্র্যাজেডি, দ্য গ্রেট ট্র্যাজেডিস। তো মনে রাখবে এই যে দ্য গ্রেট ট্র্যাজেডিস বলা হয়, শেক্সপিয়ারের গ্রেট ট্র্যাজেডিস হচ্ছে 4টে রয়েছে টোটাল। ওকে, 4 গ্রেট ট্র্যাজেডিস অফ শেক্সপিয়ারের নাম জানতে চাইলে তোমরা বলবে হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার আর ওথেলো। এই 4টে নাম মুখস্থ করবে, ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার আর ওথেলো, এই 4টে হচ্ছে গ্রেট ট্র্যাজেডিস অফ শেক্সপিয়ার। আমি একটা এক্সাম্পল শুধু ম্যাকবেথ লিখে রেখেছি। রোমান প্লেস বলে দিলাম জুলিয়াস সিজার, আর লাস্ট প্লেস যদি বলে সেটা হবে টেম্পেস্ট। এবার তুমি বলবে দাদা একটু আগে লেখালে যে লাস্ট প্লে হচ্ছে টু নোবেল কিনসম্যান আর হেনরি দ্য এইথ, তাহলে এখানে লাস্ট প্লে কেন টেম্পেস্ট লিখেছো? এটা লাস্ট প্লেস, শেষের দিককার যে ড্রামা শেক্সপিয়ারের লেখা। বলা হয় যে টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়ারের সিঙ্গেল হ্যান্ডেড লাস্ট ড্রামা, অর্থাৎ নিজে একাই পুরোটা লিখেছিলেন, কমপ্লিট করেছিলেন, সেই লাস্ট ড্রামা হচ্ছে টেম্পেস্ট। কিন্তু উনি পার্ট লিখেছিলেন কিছুটা, পার্সিয়ালি উনি রচনা করেছিলেন, সেটা হচ্ছে হেনরি দ্য এইথ, এবং সেটাকে শেষ করেছিলেন ফ্লেচার।
ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন শেক্সপিয়ারের প্লের। এইবার একটা জিনিস শোনো, শেক্সপিয়ারের যে 24 বছরের যে রাইটিং কেরিয়ার, তার 24 বছরের, সেটাকে 4টে ভাগে ভাগ করা হয়। এটা একটু তোমরা নোট করে নাও, আমি বলে দিচ্ছি। প্রথম যে পার্টটা, এটাকে বলা হয় আর্লি অ্যান্ড এক্সপেরিমেন্টাল ইয়ার্স। এখান থেকে যদি তোমাদের এক্সাম্পল দিতে বলে যে একদম আর্লি আর এক্সপেরিমেন্টাল ইয়ার যেটা শেক্সপিয়ারের, সেখানে কমেডি অফ এরার্স দিতে পারো তোমরা, এ মিড সামার্স নাইটস ড্রিম এটাও দিতে পারো। সেকেন্ড যে পার্টটা, পিরিয়ডটা শেক্সপিয়ারের লাইফের, সেটাকে বলা হয় ইয়ার্স অফ গ্রেট কমেডিজ অ্যান্ড ক্রনিক্যাল প্লেজ। তোমাকে বলতে পারে আচ্ছা একটা ক্রনিক্যাল প্লেজের নাম বলো, তাহলে তুমি ক্রনিক্যাল প্লেজের নাম বলবে রিচার্ড দ্য সেকেন্ড। আর যদি বলে গ্রেট কমেডি, অ্যাজ ইউ লাইক ইট বলবে। এটা সেকেন্ড ফেজ, শেক্সপিয়ারের 24 বছরের রাইটিং কেরিয়ারের সেকেন্ড ফেজ এটা। থার্ড ফেজ হচ্ছে ইয়ার্স অফ গ্রেট ট্র্যাজেডিস। এটা আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের, 4টে গ্রেট ট্র্যাজেডিস, হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ। আর লাস্ট পিরিয়ড যেটা, সেটা হচ্ছে ইয়ার্স অফ লেটার কমেডিজ অ্যান্ড ড্রামাটিক রোম্যান্সেস। তাহলে এখানে তোমরা উল্লেখ করবে দ্য টেম্পেস্ট আর হেনরি দ্য এইথ। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা হচ্ছে ওনার 4টে যে ডিফারেন্ট ফেজ শেক্সপিয়ারের রাইটিং কেরিয়ারে। চলো এবার আমরা ড্রামার কথা আর বলবো না, এবার আমরা শেক্সপিয়ারের পোয়েট্রি সম্পর্কে কিছু জানি, যে কবিতা শেক্সপিয়ার কি লিখেছিলেন সেই সম্পর্কে কিছু আমরা জেনে নিই। কবিতার কথা যখন আমরা বলবো, শেক্সপিয়ার নাম যখন আসবে সনেট আসবে, কারণ সনেট ছাড়া অনেক কবিতা শেক্সপিয়ার লিখেছেন। দুটো উনি ন্যারেটিভ পোয়েমসও লিখেছিলেন শেক্সপিয়ার, আর তার সাথে সাথে শেক্সপিয়ার প্রচুর মাত্রায় লিরিক্স রচনা করেছিলেন, যে লিরিক্সগুলো তার ড্রামার ভিতরে রয়েছে। প্রত্যেকটা ড্রামা যখন তোমরা পড়বে সেখানে দেখবে কত গান রয়েছে, কত কবিতা রয়েছে, কত লিরিক্স রয়েছে, সেগুলো তো শেক্সপিয়ারেরই রচনা। যদিও এটা নিয়েও কন্ট্রোভার্সি রয়েছে যে ড্রামার ভিতরের যে বিখ্যাত বিখ্যাত লিরিক্সগুলো শেক্সপিয়ারের রয়েছে, সেগুলো কি আদৌ শেক্সপিয়ারেরই? যাই হোক, সেই কন্ট্রোভার্সিতে আমরা যাব না। তো শেক্সপিয়ারের কবিতার কথা উঠলে প্রথমে আসবে তার সনেট সিকোয়েন্স। চলো সেটা আমি লিখে দিই, একটু তোমরা নোট করে নাও। ডিয়ার ফ্রেন্ডস, পোয়েট্রির কথা এলেই আসবে শেক্সপিয়ারের সনেটসের কথা। তো এই প্রশ্নটা আমাকে করেছিল, আমি তোমাদের বলেছিলাম যে এটা ইন্টারভিউ আমাকে জিজ্ঞাসা করেছিল যে শেক্সপিয়ারের সনেট প্রথম কবে পাবলিশ করে আর কি নাম ছিল। তাহলে নামটা হচ্ছে সনেটস, এটাই নাম। 1609-এ পাবলিশ হয়েছিল। কে পাবলিশ করেছিলেন? টমাস থর্প বলে একজন এটা পাবলিশ করেছিলেন, থমাস থর্প। ওকে, ডেডিকেশন যেটা রয়েছে এখানে, কাকে ডেডিকেট করা হয়েছে? মিস্টার ডব্লিউএইচকে ডেডিকেট করা হচ্ছে। আচ্ছা, কে ডেডিকেট করছে? বলা যায় না কে ডেডিকেট করছে। স্বয়ং শেক্সপিয়ারও ডেডিকেট করতে পারেন, আবার ইনিও ডেডিকেট করতে পারেন। থমাস থর্প যিনি, ইনিও ডেডিকেট করতে পারেন। মিস্টার ডব্লিউএইচটা কে, এটা প্রশ্ন করতে পারে তোমাকে। এই নিয়ে অনেক রকম মত পাওয়া যায়, তুমি এটাই অ্যান্সার দেবে যে স্যার অনেক মত পাওয়া যায় এখানে। তবে সবথেকে বেশি ক্রিটিক যে মতটা দিয়েছেন সেটা হচ্ছে উইলিয়াম হারবার্ট, আর্ল অফ পেমব্রোক। ইনি হচ্ছেন মিস্টার ডব্লিউএইচ। কেউ কেউ আবার বলেছেন এই মিস্টার ডব্লিউএইচ আর কেউ নয়, স্বয়ং শেক্সপিয়ার, উইলিয়াম হিমসেলফ, এটাও বলেছেন কেউ কেউ। যাই হোক, টোটাল সনেট সংখ্যা এটাও জিজ্ঞাসা করেছিল আমাকে, 154টা সনেট রয়েছে। দুটো ভাগে ভাগ করা হয়, 1 থেকে 126 নম্বর সনেট। এতগুলো সনেট কাকে অ্যাড্রেস করা হয়েছে? প্রত্যেকটা সনেটে অ্যাড্রেস করা হচ্ছে একটা ফেয়ার ইউথকে। এ ফেয়ার ইউথ, এর যদি এক্সাম্পল জানতে চাই, সনেট নাম্বার 18 সবাই পড়েছো, সেটা বলবে। 127 থেকে 154 এই যে সনেটগুলো কাকে অ্যাড্রেস করছে? একজন ডার্ক লেডিকে অ্যাড্রেস করছে এটা। এই ডার্ক লেডির আইডেন্টিটি যদি তোমাকে জিজ্ঞাসা করে, বলবে এখানেও অনেক দ্বিমত রয়েছে। অনেকে শেক্সপিয়ারের স্ত্রীর কথা বলেন, তোমার মেরি ফিটানের কথা সব থেকে বেশি পাওয়া যায় এখানে। ওকে, আবার অনেকে বলেন নাকি কুইন এলিজাবেথও হতে পারে। তো যাই হোক, আবার এটাকে অনেক সময় কিছু বইয়ে তোমরা 3টে ভাগও পাবে, 1 থেকে 126 ফেয়ার ইউথ। এই ফেয়ার ইউথটাকে এই উইলিয়াম হারবার্ট হতে পারে, বা শেক্সপিয়ারের অন্য কোনো তোমার কো অ্যাক্টারও হতে পারে এটা। 127 থেকে 152 এইগুলো হচ্ছে ডার্ক লেডিকে, আর 153 আর 54 এটাকে অনেকে আলাদা করে রাখে, গড অব লাভকে অ্যাড্রেস করা হয়েছে বলা হয় এখানে। যাই হোক, তো এর থিম যদি জিজ্ঞাসা করে, তাহলে এর থিম তোমরা বলবে লাভ, বিউটি, লাস্ট, ইনফিডেলিটি, প্যাসেজ অফ টাইম, পাওয়ার অফ পোয়েট্রি টু গিভ ইমমর্টালিটি। এক কথায় টাইম ভার্সেস টাইমলেসনেস, তোমার যেটা ক্ষণস্থায়িত্ব এবং অমরত্ব, এই নিয়ে বিউটি, আর হচ্ছে তোমার বিউটি, ট্রানজিয়েন্স
অ্যান্ড ইমমর্টালিটি। এটা হচ্ছে এনার সনেটের মেন থিম, শেক্সপিয়ারিয়ান সনেটের। এবার ইংলিশ সনেট যেহেতু এগুলো তোমাকে রাইম স্কিমটাও জিজ্ঞাসা করতে পারে, আগেও আমি অনেকবার বলেছি তোমরা জানো, এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি, এটা হচ্ছে রাইম স্কিম শেক্সপিয়ারের সনেটের। দুটো লং ন্যারেটিভ পোয়েম শেক্সপিয়ার লিখেছিলেন, ভিনাস অ্যান্ড অ্যাডোনিস, আর একটা হচ্ছে দ্য রেপ অফ লিউক্রেসি। এই দুটো মনে রাখবে। এর সাথে শেক্সপিয়ার অনেক লিরিক লিখেছেন যেগুলো তার ড্রামার মধ্যে রয়েছে, মোনোলগস রয়েছে, কত সলিলকি রয়েছে অনেক। এবার ফ্রেন্ডস আর একটা বিষয় আমি তোমাদের জানাই, সেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান স্টেজ সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে। আচ্ছা, শেক্সপিয়ারের সময় স্টেজগুলো কেমন হতো? মনে রাখবে এগুলো অ্যাপ্রন স্টেজ হতো। অ্যাপ্রন স্টেজ মানে বর্তমানে আমাদের যে যাত্রা হয়, যে আমি দেখেছো স্টেজ, ওই যাত্রা স্টেজের মতো। উপরটাকে, এটা দুটো স্টোরি থাকতো, 2 স্টোরিড স্ট্রাকচার হতো। এটা একদম উপরের যে অংশ সেটাকে বলা হতো আপার স্টেজ, যেটাকে ব্যালকনিও বলা হতো। সেখানে যারা লর্ড, সেই অভিজাত সম্প্রদায়ের মানুষজন সেখানে বসতেন। কিছু কিছু মানে ড্রামার অ্যাক্টও সেখানে হতো। ড্রামার অ্যাক্ট হতো মানে কোনো একটা ড্রামার ভিতরে যদি দেখায় যে কোনো একজন চরিত্র সেই ড্রামাতে উপরতলা থেকে কথা বলছে নিচে, তখন সেই ব্যক্তি সেই উপরতলায় ওই স্টেজে সেখান থেকে সে কথা বলছে, যেমন রোমিও জুলিয়েট। তো এটা 3টে ভাগে ভাগ ছিল এই স্টেজটার। একটা হচ্ছে আপার স্টেজ, একটা তোমার ইনার স্টেজ, আর একটা মেন স্টেজ। মেন স্টেজটা গ্রাউন্ড ফ্লোরে থাকতো, তার চারিদিকে তোমার দর্শক যারা থাকতেন, দুদিকে এরকম রো থাকতো, আর তোমার মাঝে বসতেন আর কি যারা একদম লোয়ার ক্লাসের যারা, তারা নিচেই লোয়ার ক্লাসের মানুষজন সেখানে বসতেন বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন, আর দুদিকে গ্যালারি থাকতো। আর এটা 3টে ভাগ বললাম, একটা আপার স্টেজ, উপরিতলায় লর্ডস যারা সেই সময় অভিজাত শ্রেণীর তারা সেখানে থাকতেন, আর মেন স্টেজ থাকতো, আর তার পিছন দিকে একটা ব্যাক স্টেজ থাকতো, সেই আর দুদিক থেকে এন্ট্রি থাকতো, পিছন দিকে তারা প্রবেশ করতে পারবে। বা এই পিছন দিকে কি হতো অনেক সময়, যেটাকে আমরা বলি, তোমাকে ওটাকে কি বলে, ব্যাকে যাওয়া, ফ্ল্যাশব্যাকে আমরা যাই না, তো কোনো ড্রামার ভিতরে যখন ফ্ল্যাশব্যাক হতো তখন ওই ব্যাক স্টেজ যেটা, ইনার স্টেজ যেটা, সেটাকে ব্যবহার করা হতো। যারা সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে মানে স্টেজে রয়েছে যে ক্যারেক্টারগুলো, তারা কি করতো, যখনই ফ্ল্যাশব্যাকে যাচ্ছে পিছন দিকে ঘুরে যেত, ওই দিকে তাকাতো, দিয়ে পর্দাটা সেখানে খুলে যাচ্ছে, আর সেই পিছন দিকের ইনার স্টেজটা দেখা যাচ্ছে, সেখানে এবার অ্যাক্টিংটা হচ্ছে। তো এইরকম স্টেজটা ছিল। আচ্ছা, এর সম্পর্কে সেকেন্ড পয়েন্ট তোমাদের জানতে হবে, এলিজাবেথান ড্রামাগুলো দিনের বেলায় করা হতো, রাত্রে করা হতো না। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে কোনো রকম সিনারি ব্যবহার করা হতো না এখানে, এটা একটা পয়েন্ট। আচ্ছা, শেক্সপিয়ারিয়ান যে স্টেজ সেখানে কিন্তু ওই যেটা কার্টেন বলি আমরা, সেটা থাকতো না, এটা একটা পয়েন্ট। সব থেকে বড় পয়েন্ট, শেক্সপিয়ারিয়ান স্টেজে মহিলাদের অভিনয় করার পারমিশন ছিল না। তাহলে কোনো তোমার ফিমেল ক্যারেক্টার কিন্তু অভিনয় করতো না। ফিমেলদের ভূমিকায় অল্প বয়স্ক তোমার যুবক, সুন্দর সুন্দর যুবক যারা ফেয়ার ইউথ, তারাই কিন্তু মেয়েদের পোশাক পরে তারা অভিনয় করতো সেখানে। তো এটা একটা বড় পয়েন্ট কিন্তু শেক্সপিয়ারিয়ান স্টেজের। স্টেজ হয়ে গেল, এখান থেকে আর 2টো পয়েন্ট বলে আমি শেষ করব। সেটা হচ্ছে একটা কোটেশন বলবো আমি তোমাদের, আর একটা যেটা আমি তোমাদের বললাম যে শেক্সপিয়ারের যে পর্ট্রেট সেটা কে এঁকেছিলেন, সেটা দিয়ে আমরা শেষ করব। তো চলো সেই দুটো লিখে নিই আগে আমি। ডিয়ার ফ্রেন্ডস, এই কোটেশনটা, হি ওয়াজ এ প্র্যাকটিক্যাল ম্যান অফ অ্যাফেয়ার্স, নো ড্রিমার লাইক চজার। চজার যেমন একজন ড্রিমার ছিলেন, শেক্সপিয়ার কোনো ড্রিমার ছিলেন না। শেক্সপিয়ার একদম প্র্যাকটিক্যাল ম্যান ছিলেন। শেক্সপিয়ার জানতেন যে সেই সময়কার প্রয়োজনটা কী ছিল, সেই সময়কার চাহিদা কী ছিল, হোয়াট ওয়াজ দ্য ওয়ান্ট অফ দ্য টাইম, সেটা কিন্তু শেক্সপিয়ার খুব ভালো করেই জানতেন। সেই জন্য উনি একজন প্র্যাকটিক্যাল ম্যান ছিলেন। সেই প্র্যাকটিক্যালিটির দিক থেকেই কিন্তু শেক্সপিয়ার তার ড্রামাগুলো রচনা করেছিলেন। তো যাই হোক, এটার কার কোটেশন? এটা হাডসনের কোটেশন। আর এখানে যেটা আমি তোমাদের লাস্ট যদি জিজ্ঞাসা করে যে শেক্সপিয়ারের যে পোর্ট্রেটটা পাওয়া যায় সেটার নাম কি বা সেটা কে এঁকেছেন, তো মনে রাখবে পোর্ট্রেটটাকে বলা হয় ড্রেস আউট পোর্ট্রেট। বানানটা খেয়াল করো, DROESHOUT, ড্রেস আউট পোর্ট্রেট। এটা মার্টিন ড্রেসাউট ইনি এনগ্রেভ করেছিলেন, এঁকেছিলেন। ইনি শেক্সপিয়ারের সমসাময়িকী, শেক্সপিয়ারের সময়কারী ব্যক্তি, একজন এনগ্রেভার ছিলেন, আর্টিস্ট ছিলেন। তো অথেন্টিক এটা কি ধরা হয়, কারণ বলা হয় যে শেক্সপিয়ারের যারা কো অ্যাক্টার ছিল তারা কিন্তু এই পোর্ট্রেটটাকে
তোমার অথেন্টিকেট করেছিল যে হ্যাঁ শেক্সপিয়ারকে এরকমই দেখতে। তো তো এই পোর্ট্রেটটার নাম মনে রাখবে, ড্রেস আউট পোর্ট্রেট, মার্টিন ড্রেস আউটের আঁকা এটা। তো ডিয়ার ফ্রেন্ডস, এতটাই থাকছে আমাদের। বলার তো অনেক কিছু রয়েছে, কিন্তু ইন্টারভিউয়ের জন্য যে অবজেক্টিভ কোয়েশ্চেন হতে পারে যে ধরনের, সেইগুলো আমি তোমাদের বলে দিলাম। আর বাকি তোমরা ডিটেলসে পড়তে চাইলে অবশ্যই অ্যালবার্ট থেকে বা অন্য কোনো যে কোনো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বই থেকে শেক্সপিয়ার অ্যান্ড এজটা একবার পড়ে নিতে পারো। আমি এখানে কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলিনি, কারণ এলিজাবেথান এজের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটাই শেক্সপিয়ার ইন এজের ব্যাকগ্রাউন্ড সেম, সেই জন্য আর রিপিট করলাম না সেটাকে। শেক্সপিয়ারের ড্রামার বৈশিষ্ট্য, শেক্সপিয়ারের কবিতার বৈশিষ্ট্য, এসব বলা যাবে না এইটুকু এই সময়ের মধ্যে, তাতেই কত বড় হয়ে গেছে ভিডিও। ওসব বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে, তো আশা করি ওগুলো জিজ্ঞাসা করবেও না, বা তোমরা কিছুটা ওই বই থেকে তোমরা পড়ে নিতে পারো, সেগুলো 2-3টে পয়েন্ট তোমরা নোট করে নিতে পারো। বাকি যতটা প্রয়োজন আমি তোমাদের এখানে বলে দিলাম, আর অবশ্যই দেখতে থাকো। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা বলে দিই, আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে সিরিজটা, এটা তো চলছে আমাদের। আপাতত আমি একটু অন্য বিষয়গুলোও দেখি, তো ইন্টারভিউ সিরিজের কথাই বলছি। ইন্টারভিউ সিরিজের মধ্যেও আমি বলেছিলাম অনেক আলাদা আলাদা টপিক আছে, তার মধ্যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা, এটা অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেল, 8খানা ভিডিও আমাদের হয়ে গেল। এবার বরঞ্চ আমি একটু পেডাগজির দিকে যাই, পেডাগজি মেথোডোলজি, এখান থেকে যে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন মেথড সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিই, পেডাগজির অন্যান্য টপিক সম্পর্কে একটু বলে দিই, তার ভিডিও নিয়ে আসছি এরপরে। আর অবশ্যই ডেসক্রিপটিভ ইংলিশও আসবে, আর পরের সিরিজটাও আমি স্টার্ট করে দিতে চাইছি, সেটা হচ্ছে A to Z কম্বাইন্ড ইংলিশ গ্রামার। এটার জন্য অনেক অপেক্ষা করে আছো, সেই সিরিজটাও আমি স্টার্ট করব। কম্বাইন্ড ইংলিশ গ্রামারে কি কি পড়তে হবে, তার যে সিলেবাস তোমাদের আমি বলেছিলাম 30টার মতন টপিক আমাদের পড়তে হয়, সেগুলো আগে তোমাদের আমি দেখিয়ে দিই কী কী। আর আপার প্রাইমারি সিরিজও স্টার্ট করতে হবে, আছে তো অনেক কিছু প্ল্যানিং, টাইমটাই হচ্ছে মেন। তো যাই হোক, সবাই দেখতে থাকো, অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।